গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রয়েছেন তারেক রহমান। সন্ধ্যায় সেখানে আসবার কথা রয়েছে জামায়াতের আমিরের। দর্শককে নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাকারিয়া খান। জাকারিয়া, বৈঠকে আর কারা উপস্থিত থাকবেন সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, আর কোন বিষয়গুলো আলোচনা হতে পারে বা কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পেতে পারে সেই বিষয়ে কোনো আভাস পেয়েছেন কিনা? জি, সাথী, সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই মুহূর্তে সারা দেশব্যাপী 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সেই শোকের আজ দ্বিতীয় দিন। এবং এই রাষ্ট্রের পাশাপাশি কিন্তু দলের পক্ষ থেকেও 7 দিনের শোক কার্যক্রম ঘোষণা করা হয়েছিল এবং সেই শোক কার্যক্রমের আজ তৃতীয় দিন পালিত হচ্ছে। এবং আপনারা জানেন যে সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু রাজধানীর গুলশানের যেই চেয়ারপারসনের কার্যালয় এবং কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, সেই দুইটা জায়গায় কিন্তু শোক বই রাখা হয়েছে মানুষের শোক প্রকাশের জন্য। এবং আমরা সকাল থেকেই দেখছিলাম যে গুলশান কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট জন সহ ক্রীড়াঙ্গনের অনেকেই আসছেন, তারা শোক প্রকাশ করছেন, তারা তাদের মতামত দিচ্ছেন। এবং এই মুহূর্তে বিকাল 4:30টার কিছুটা পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গুলশান কার্যালয়ে আসেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন গুলশান কার্যালয়ে। এবং তার পাশাপাশি আমি যদি বলি, জামাতের আমির আসছেন তিনি সন্ধ্যা 7টায়। এবং এর আগে আমরা দেখেছি বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি গিয়েছিলেন, তিনি এখনও রয়েছেন ভিতরে। ডাকসু নেতৃবৃন্দ এসেছিলেন, তারা শোক প্রকাশ করেছেন। এবং আপনি যেটি বলছিলেন আসলে যে এই বৈঠকে কি হবে এবং কারা কারা এই বৈঠকে অংশ নেবেন, আমি যদি বলি, এই মাত্রই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও প্রবেশ করেছেন গুলশানের এই কার্যালয়ে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে জনাব তারেক রহমান আসলে এই মুহূর্তে সাংগঠনিক কোনো কার্যক্রম না করলেও কিন্তু তিনি আসলে এই যে শোক কার্যক্রম চলছে সেগুলো দেখতে এসেছেন এবং কিছু সাংগঠনিক কার্যক্রম হয়তো তিনি করবেন। তবে আমরা বিশ্বস্ত সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এই যে 7 দিনের শোক কার্যক্রম চলছে বিএনপির পক্ষ থেকে, এই 7 দিনের শোক কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে এবং তারপরে কিন্তু দলের পরবর্তী যেই নীতি নির্ধারণ সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এবং আজকের যেই কার্যক্রম বা আজকে যেই বিষয়ে এখানে নেতৃবৃন্দরা এসেছেন সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। যদি আমরা পরবর্তীতে জানতে পারি এ বিষয়ে, তখন হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। এবং এই যেই আজকে যেই শোক দিবসের বিএনপির যেই শোক কার্যক্রমের তৃতীয় দিন এবং যেই শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলছে, সেই স্বাক্ষর কার্যক্রমের কিন্তু আজকেই শেষ দিন, অর্থাৎ আজকের পরে আর কেউ এই শোক বইটি থাকবে না। তো শেষ মুহূর্তেই অনেকে আসছেন, শোক প্রকাশ করছেন। এবং আমরা যতদূর যারা শোক প্রকাশ করছেন তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা পূরণে আসলে কি করতে হবে সেটি নিয়েই সবাই আসলে হয়। আমি একটু চেষ্টা করব সরাসরি চলে যাওয়ার, এখানে কথা বলছেন। আমাদের বক্তব্য হচ্ছে, জাতি একজন অভিভাবক হারিয়েছে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অকুতোভয় সৈনিক, তিনি আপসী নেত্রী। আমরা তার মৃত্যুতে শোকাহত, জাতি শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, জান্নাতে তার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে সকলেই কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন এবং ব্যবসায়ীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু দেশে একটি ব্যবসায়ী বান্ধব পরিবেশের তৈরি হয়েছিল। এবং তারা আশা করেন যে পরবর্তী যে নেতৃত্ব আসবে বিএনপিতে, তারাও হয়তো ব্যবসায়ীদের প্রতি ব্যবসা বান্ধব থাকবেন এবং সকলেই আসলে তাদের দিকের কথাগুলো আসলে বলছিলেন। তো সাথী, গুলশান কার্যালয়ে থেকে আমার কাছে এতটুকুই ছিল ইনফরমেশন। জাকারিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় এসেছিলেন একান্তই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। এর সাথে দুদেশের সম্পর্কের বিষয়টি মেলানো উচিত হবে না, এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, সুব্রমানিয়াম জয়শঙ্করের সাথে আলাদা কোনো বৈঠক হয়নি। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে শোক বার্তায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। বুধবার বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দিল্লির সাথে ঢাকার সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখন সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের কাছে মোদির শোক বার্তা পৌঁছে দেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে তাই প্রশ্ন ছিল, জয়শঙ্করের এ সফরে সম্পর্কের টানাপোড়েন কি কমলো? এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। পররাষ্ট্র উপদেষ্টা একে ইতিবাচক মনোভাব হিসেবে দেখছেন, তবে দুই দেশের সম্পর্ক কেমন হবে তা সময়ই বলবে বলেন তিনি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই, যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে গিয়ে শোক বইতে সই করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এতে তিনি লেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই অবদান সবসময় স্মরণ করা হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার। চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে। সেখানে আজও দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। কবর জিয়ারত ছাড়াও জানাচ্ছেন শ্রদ্ধা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারেক মঞ্জুর। তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি স্টুডিওতে। আপনাকে জানতে চাইব দুটি বিষয়, আমি জানতে চাইব। প্রথমটা হচ্ছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া কী ধরনের দৃষ্টান্ত রেখে গেলেন, আর আরেকটি বিষয় হচ্ছে, নতুন বছর তো শুরু হয়ে গেল এবং এই বছরে যদি সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা বলি সেটা হচ্ছে ফেব্রুয়ারি 13 জাতীয় সংসদ নির্বাচন। আপনি কি মনে করছেন এই নির্বাচনী যাত্রাটা বাংলাদেশে কেমন হতে যাচ্ছে, আর অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? প্রথম কথা হলো, সুষ্ঠু নির্বাচন অনেক কিছুর উপরে নির্ভর করে। সেটা আগে থেকে অনেক কিছু আমরা নির্ধারণ করতে পারি না বা বলতে পারি না। তবে আপনি প্রথমে যেটি উল্লেখ করলেন, বেগম জিয়ার কথা উল্লেখ করলেন, তার যে জনপ্রিয়তা, এটা তার নিজের জীবদ্দশাতে প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়ে তিনি সেটি প্রমাণ করেছেন। এমনকি তার যে চিরপ্রস্থান, সেখানেও যে ব্যাপক মানুষের সমাগম, এর মধ্য দিয়ে তার যে বাংলাদেশের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা এবং ভূমিকা, তার প্রমাণ আমরা পাই। এবং তার দলে তার পুত্র এবং তারেক রহমান বলছেন যে বেগম জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই তিনি শুরু করতে চান। যদি আমরা ধারাক্রম দেখি, তিনটি প্রজন্ম বা তিনটি আমাদের যে ধারা, যে বিএনপির আগে জিয়া রহমানের আমলে তার যে 19 দফা ছিল, পরবর্তী সময়ে বেগম জিয়া তার ধারাক্রম বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং বিএনপির যে 31 দফা, তার যদি কিছু অংশও যদি আমাদের আসলে কার্যক্ষেত্রে আমাদের দেশের জন্য কাজ করে সেই দফাগুলো, তাহলে আসলে সেটা আশাবাদী হওয়ার মতো। আর যেটি আপনি বলছেন এবারে নির্বাচনের ব্যাপারটি, সেটি অবশ্যই ব্যতিক্রম নানা কারণে। কারণ এবার একটি গণভোটের প্রসঙ্গ আছে এবং এই যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, সেটি জনগণ কতটুকু গ্রহণ করছে সেটি কিন্তু আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে পাবো। যদিও বিএনপি কিন্তু বেশ আগে যে তার যে 31 দফা সাম্প্রতিককালে যে প্রকাশ করেছে, সেখানেও কিন্তু এই সংস্কারের ব্যাপারগুলো আছে। যেমন 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, মানে একজন ব্যক্তি, বা উচ্চকক্ষ থাকবে, সংসদের বাইরেও আরেকটু উচ্চকক্ষ থাকবে। এগুলো কিন্তু বিএনপির 31 দফার মধ্যে আছে। এবং 31 দফার মধ্যে প্রথম দফায় বিএনপির ছিল যে প্রতিহিংসা এবং প্রতিশোধের যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসার যে ব্যাপারটি, সেটি কিন্তু ছিল। সেদিক থেকে আমরা চিন্তা করতে পারি যে একটি নির্বাচনই আসলে শেষ কথা নয়, যে রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতি এবং সম্মিলিতভাবে কাজ করার যে আগ্রহ, উদ্যোগ, এটা কিন্তু এর সাথে একই সঙ্গে জড়িয়ে আছে। আরেকটি বিষয়ে বলতে চাই, সামনেই তো নির্বাচন, এই নির্বাচনে মানে কতটা আশাবাদী আপনি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে? নির্বাচনের ব্যাপারে একটা বড় একটা জনরোষের পরিপ্রেক্ষিতে একটি দল নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু একই সঙ্গে মানতে হয় যে একটা বড় অংশ কিন্তু এই দলের সমর্থক রয়ে গেছে। আমার নিজের এটা ব্যক্তিগত মতই হবে, যদি আসলে নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হতো, সেক্ষেত্রে যেটা হতো, আওয়ামী লীগ আসলে জনবিচ্ছিন্ন যদি হতেই, মানে যদি আমরা করতেই চাই, তাহলে এখান থেকেই কিন্তু নির্বাচনের মধ্য দিয়েও তাকে বাদ দেওয়া সম্ভব ছিল। সেটা যাই হোক না কেন, এই নির্বাচনে যেহেতু বড় একটি দল নেই, ফলে এই নির্বাচনে আমরা আশা করতে পারি সহিংসতার সম্ভাবনা কমে যাবে।
কিন্তু যারা নির্বাচন করছে আসলে এই মুহূর্তে, এর মধ্যে একটি বড় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুইটি দলেরই মানে অনলাইন এবং বাস্তব যে প্রচারণা চলছে তার মধ্যে কিন্তু দেখা যায় যে পরস্পরকে কিন্তু আক্রমণ করেই তারা কাজ করে চলেছেন বা কথা বলে চলেছেন। অন্তত বিভিন্ন পর্যায়ের যারা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এর মধ্যে যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে তারা বজায় রাখতে পারছেন না, ফলে এখানে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। এবং যে কারণে এবং পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও অনেক জায়গা থেকে ভগ্ন অবস্থায় রয়েছে বলে আমরা মনে করি। ফলে এই শৃঙ্খলা বজায় রেখে সেনাবাহিনীকে তো অবশ্যই মাঠে থাকতে হবে, কিন্তু সবকিছু বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে সাধারণ মানুষেরও একটা ভূমিকা রয়েছে। যদি ব্যাপক সংখ্যায় আমরা ভোট কেন্দ্রে সাধারণ মানুষকে আনতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা আশা করি যে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে এবং যে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে যে আশঙ্কা আছে বা দলগুলোর যে কথাটি আমরা বললাম যে এখনো যে শ্রদ্ধাবোধের অভাব আমরা দেখতে পাচ্ছি, জি সেখান তারিক, থেকে আমি আসলে আরেকটি বিষয় আপনাকে জানতে বেরিয়ে চাইবো। আসা এই যে সম্ভব নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল, এবং উনি তো দীর্ঘদিন ধরে উনি রাজনৈতিক অঙ্গনে আড়ালে ছিলেন, ওনাকে সামনেই আসতে দেওয়া হয়নি। তো এবং আজকে পর্যন্ত কিন্তু মানুষ যাচ্ছেন, তার কবর জিয়ারত করছেন, তার প্রতি যে তাদের ভালোবাসা শ্রদ্ধা, সেটা তার আবেগ অনুভূতি সবাই প্রকাশ করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে তো আমি বললামই যে বেগম জিয়ার যে জীবদ্দশায় তিনি কোনো নির্বাচনেই তিনি হারেননি এবং যতগুলো আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সব সময় তিনি সে আসনগুলোতে জয় পেয়েছেন। এবং বাংলাদেশে তো একটা হিসাব রাখা হয় না, একটা হিসাব রাখা খুবই জরুরি ছিল যে বেগম খালেদা জিয়ার এই জানাজায় এবং তার শেষ বিদায়ের দিনে সংশ্লিষ্ট এলাকাতে কত মানুষের উপস্থিতি ছিল। একটা প্রাথমিক আমরা বিভিন্ন সূত্র থেকে যেগুলো দেখছি প্রায় 30 লাখ পর্যন্ত বলা হচ্ছে যে জানাজাতে অন্তত 15 লাখ এবং তার আশেপাশের সড়কগুলোতে মানুষের যে অবস্থান ছিল তাতে অন্তত আরো 15 লাখ, প্রায় 30 লাখ মানুষের সমাগম ছিল, বাড়তি সমাগম ছিল এই বিশেষ আয়োজনে বা এই শেষ বিদায়ের লগ্নে। তা আমরা যেটা মনে করি যে এটা তার যে আপোষহীন প্রবণতা, এই আপোষহীনতা কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, সেটাকে যদি আমরা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আমাদের জন্য সেটা মঙ্গলের হবে। এবং বেগম জিয়ার গ্রহণযোগ্যতা আপনি যেটা বলছেন যে তাকে তো সব সময় মানে সামনে আসতে দেওয়া হয়নি, বিশেষ করে যে বিচার হয়েছে সেটি যে একটি প্রহসন ছিল, এটি তো একটা বড় অংশের মানুষ সেটা বিশ্বাস করে এবং সেই অন্যায় অযৌক্তিক বিষয়গুলোকে মেনেও নিতে পারে না। তবে আমাদের দেশে আরেকটা ব্যাপার আছে, আমাদের অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমে সেটা প্রচার করা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে আমরা গুজব বলেও উড়িয়ে দেই। তার যে কারা জীবন সময়ে যে তার প্রতি আসলেই কতটুকু বিষপ্রয়োগ হয়েছে কিনা বা তার এই পরিণতির জন্য তখনকার কোনো কুচক্র কাজ করেছে কিনা বা কোনো বিশেষ কোনো কোনো প্রবণতা কাজ করেছে কিনা, আমরা কিন্তু এগুলোর কোনো মানে সঠিক কোনো সমাধান হয়তো কোনো কালেই হয়তো পাবো না। কিন্তু এটা ঠিক যে বেগম জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য বিভিন্ন সময় চেষ্টা হয়েছে। সেটা 90-এর দশকে যখন এরশাদের আমল ছিল সে সময় আমরা দেখেছি, পরবর্তী সময়েও আমরা দেখেছি 1/11 পরিপ্রেক্ষিতেও বেগম জিয়াকে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে 18 নির্বাচন বা তার আগের সময়গুলোতেও আমরা দেখেছি বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাবশত বাইরে ডক্টর রাখার তারিক চেষ্টা মঞ্জুর, করা আপনাকে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। NEIR চালুর প্রতিবাদে রাজধানী আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। একই দাবিতে মাসখানেক আগেও তারা বিটিআরসি ভবন ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেছিলেন। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী পার্থ সাহা। আরও বিস্তারিত কিছু জানতে চলে যাচ্ছি তার কাছে। পার্থ, জানাবেন মোবাইল ফোন ব্যবসায়ীদের কর্মসূচির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আমি এই মুহূর্তে কিন্তু বিটিআরসির যে কার্যালয়টি রয়েছে আগারগাঁও, এই জায়গাটিতে অবস্থান করছি। কিছু সময় আগে বিটিআরসির যে ভবনটি রয়েছে আগারগাঁও, এই জায়গাতে কিন্তু NEIR যে পদ্ধতি সেটি চালু করার প্রতিবাদে এই জায়গাটিতে বাংলাদেশে যে সকল অবৈধ হ্যান্ডফোন অর্থাৎ মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন যেন
এই যেই পদ্ধতি এটি যেন চালু না করা হয়। মূলত এই আজ রাত 12টার পর থেকেই কিন্তু এই এনইআইআর যে পদ্ধতি, অর্থাৎ অবৈধ মোবাইল ফোন বাংলাদেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না এবং বিক্রির যে বিষয়টি, যখন ব্যবহার করা যাবে না তখন বিক্রির যে বিষয়টি সেটিও আসলে বন্ধের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু দিয়ে আসছিলেন বিটিআরসি। মূলত আজ রাত 12টার পর থেকে কিন্তু সেই প্রক্রিয়াটি কার্যকর হবে। এই কারণেই কিন্তু আজ দুপুর 2টা থেকে এই বিটিআরসি যে কার্যালয়টি রয়েছে আগারগাঁও, এখানে কিন্তু অবৈধ যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে অবস্থান করেন এবং পরবর্তীতে বিকাল 4টা নাগাদ তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এক পর্যায়ে বিটিআরসির কার্যালয়ে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে বাধা দিলে তারা কিন্তু এই বিটিআরসি যে ভবনটি রয়েছে সেই ভবন কিন্তু ভাঙচুর করে। আমি যদি ভাঙচুরের যে দৃশ্য সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ভবনের বাহিরে যে কাচের আস্তরণ দিয়ে দেওয়া ছিল সেই আস্তরণগুলো কিন্তু এভাবেই ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। মূলত এই যে 10 mm এর যে মোটা গ্লাস, সেগুলোও কিন্তু আসলে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু একেবারেই ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এই যে পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা এখানে বর্তমানে অবস্থান করতে পারছি। এবং সাথে আপনার মাধ্যমে যদি একটু জানিয়ে রাখতে চাই, বিক্ষুব্ধ ব্যবসায়ী যারা এই বিটিআরসি ভাঙচুরের কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের মধ্যে কিন্তু 2 জনকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং এই যে পরিস্থিতি সেটি কিন্তু পুরোটাই এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিটিআরসির সামনে পুলিশ সেনাবাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। মূলত তারা বলছেন যে এই বিটিআরসির ভবনে যারা হামলা করেছে, ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে বাংলাদেশের যে আইন, সেই আইনের ধারায় এনে তাদেরকে কিন্তু শাস্তি প্রদান করা হবে এবং এই ব্যবসায়ী যারা রয়েছে মোবাইল ফোন ব্যবসায়ী, অবৈধ যে মোবাইলগুলো অর্থাৎ আনঅফিসিয়ালি ফোন, সেই আনঅফিসিয়ালি ফোন যারা বিক্রি করেন তারা কিন্তু বিটিআরসিতে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যেন এই ফোন একটি সময় আরও তাদের যে সময় ছিল সেই সময়টি যেন বাড়িয়ে দেওয়া হয়, যেন বাহিরে থেকে যে মোবাইলগুলো বাংলাদেশে বর্তমানে আনা হয়েছে ব্যবসায়ীরা এনেছিলেন সেগুলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।